দেখো, আজ অষ্টম শ্রেণীর বালক বিভাগ তোমাদের পড়াবো জলবায়ু অঞ্চল। তো দেখো, তোমাদের জলবায়ু অঞ্চলে কি কি আছে? নিরক্ষীয় জলবায়ু আছে, তার সঙ্গে আর কি আছে? তুন্দ্রা জলবায়ু আছে, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু আছে, এবং মৌসুমী জলবায়ু আছে। তো আজ আমি তোমাদের কি পড়াবো না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা সম্পর্কে পড়াবো। তোমরা বলতে কি জানো যে পৃথিবীর কি মাঝ বরাবর বিস্তৃত 0 ডিগ্রি যে অক্ষরেখা আছে, সেই অক্ষরেখাকে বলা হয় কি না নিরক্ষরেখা। তো এই নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলে কি হয় না এক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জলবায়ু দেখা যায়। সাধারণভাবে কি বলা হয় এই জলবায়ু অঞ্চলটাকে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। সাধারণভাবে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত অরণ্য দেখা যায়, অর্থাৎ যে অরণ্যগুলোর পাতা কখনো কি হয় না, ঝরে পড়ে না। তো পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই চিরহরিত অরণ্য দেখা যায় বলে এই জলবায়ু অঞ্চলকে কি বলা হয়ে থাকে না নিরক্ষীয় চিরহরিত বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। তাহলে কি বললাম, যেহেতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি দেখা যায় না চিরহরিত উদ্ভিদ দেখা যায়, যাদের পাতা কি হয় না কখনো ঝরে পড়ে না। ঠিক আছে, সেই জন্য এই জলবায়ু অঞ্চলের নাম হচ্ছে নিরক্ষীয় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। তো অবস্থান কি, প্রথমে আমরা জানবো অক্ষাংশীয় অবস্থান, অর্থাৎ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই জলবায়ু অঞ্চলটি অবস্থিত। তো তোমরা বইয়ের মানচিত্রে দেখবে, বা তোমাদের যদি কোনো অ্যাটলাস বই থাকে, তো সেখানে তোমরা বা মানচিত্রের বই থাকে, তোমরা কি দেখবে সেখানে না নিরক্ষরেখার উভয় দিকে কি রকম, দেখো এই অঞ্চল বরাবর কি আছে না নিরক্ষরেখা প্রসারিত হয়েছে। ঠিক আছে, তো এই নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। ঠিক আছে, কত এখানে কত 5 ডিগ্রি থেকে দক্ষিণ দিকে 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে। অপরদিকে কি উত্তর গোলার্ধের 5 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কি দেখা যায় না এই অরণ্য অঞ্চলটি কি দেখা যায়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি না এর অক্ষাংশীয় অবস্থা। এবার মহাদেশীয় অবস্থা, অর্থাৎ কোন কোন মহাদেশে কি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তো প্রথমে দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর এখানে আছে মধ্য আমেরিকা। তো মধ্য আমেরিকাতে কোথায় দেখা যায় না পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, আর এখানে কি আছে ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তো এই অঞ্চলে কি দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু। দক্ষিণ আমেরিকার কি দেখা যায় আমাজন অববাহিকা। তো এখানে কি কি আছে, ব্রাজিল আছে, আর কি আছে বলিভিয়া আছে, আর কি আছে ইকুয়েডর আছে, হন্ডুরাস আছে, ভেনেজুয়েলা আছে। তো আমাজন নদী অববাহিকা অঞ্চলেও কি দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। আফ্রিকার মধ্যভাগে কি আছে কঙ্গো বা জাইরে অববাহিকা। তো এই কঙ্গো বা জাইরে অববাহিকা কি দেখা যায় নিরক্ষীয় জলবায়ুর মধ্যে অন্তর্ভুক্ত। তাছাড়া এখানে কি আছে মাদাগাস্কার দ্বীপ, মাদাগাস্কার দ্বীপের পূর্ব অংশে কি দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। ভারতের পশ্চিম অংশে এবং সমগ্র শ্রীলঙ্কাতে বা শ্রীলঙ্কার দক্ষিণ অংশে। তাছাড়া দক্ষিণ পশ্চিম এশিয়া, ঠিক আছে দক্ষিণ পূর্ব এশিয়া। তো দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন কি আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বোর্নিও, ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম।
তো এই সমস্ত দেশগুলোতেও কি দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য, তো নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য, তো এখানে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো দেখলে তোমরা জানলে যে নিরক্ষীয় অঞ্চলে কি হয় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানে কি হয় না সারা বছর অধিক উষ্ণতা বিরাজ করে। তো এই অঞ্চলে গড় তাপমাত্রা কত প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি বললাম না সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় যার জন্য এই অঞ্চলে গড় উষ্ণতা কি সারা বছর বেশি থাকে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কি দেখলাম উষ্ণতা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখব না উষ্ণতার প্রসার। যেখানে কি হয় না দিনের বেলার তাপমাত্রা প্রায় কত না 38 ডিগ্রির কাছাকাছি চলে যায়, 38 থেকে কত 40 ডিগ্রি, এবং রাতের বেলা তাপমাত্রা কত না 15 ডিগ্রি থাকে। তাহলে দেখা যাচ্ছে কত প্রায় দিন এবং রাতের মধ্যে উষ্ণতার যে পার্থক্য প্রায় কত 15 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসার যেটা সেটা অত্যন্ত বেশি, কিন্তু বার্ষিক উষ্ণতার প্রসার কত হয়ে থাকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি হয়ে থাকে। এরপর আসবো কি না বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ মানে কি না নিরক্ষীয় অঞ্চল বরাবর দুই কি হয় ক্রান্তীয় বায়ু মিলিত হয়। উত্তর গোলার্ধ থেকে কি আসে এই অংশ থেকে আসে উত্তর পূর্বায়ন বায়ু, এবং দক্ষিণ অংশ থেকে কি আসে দক্ষিণ পূর্বায়ন বায়ু। ঠিক আছে, তো উত্তর পূর্বায়ন বায়ু এবং দক্ষিণ পূর্বায়ন বায়ু নিরক্ষীয় অঞ্চল বরাবর মিলিত হয়। তো মিলিত হয় বলে এখানে বায়ু কি না কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, বায়ু কি হয় শান্ত হয়। তো এই শান্ত নিরক্ষীয় অঞ্চলকে কি বলা হয় ডোলড্রাম। কি বলা হয়ে থাকে ডোলড্রাম বা নিরক্ষীয় শান্তীয় বলয় বলা হয় থাকে। তাছাড়া দুই ক্রান্তীয় বায়ু এই অংশে মিলিত হচ্ছে, দুই ক্রান্তীয় বায়ু এই অংশে মিলিত হওয়ার জন্য এই অঞ্চলটির অপর নাম কি অন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। তাহলে দুই ক্রান্তীয় বায়ু কি হচ্ছে এই অংশে মিলিত হচ্ছে, তাই এর নাম কি অন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। অপর বৈশিষ্ট্য কি না বৃষ্টিপাত। এই অংশে কি হয়ে থাকে না বার্ষিক বৃষ্টিপাত প্রায় 250 থেকে 300 সেমি, কোন কোন বইয়ে আছে দেখবে 200 থেকে 250 সেমি। তো এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কি হয়ে থাকে অত্যন্ত বেশি, আর আর্দ্রতা সারা বছর কত থাকে 80 থেকে 90%। বায়ুমণ্ডলের মধ্যে যে আর্দ্রতা সেটাও কি হয়ে থাকে অত্যন্ত বেশি হয়ে থাকে। প্রত্যেকদিন বিকেল বেলা কি হয় এখানে পরিচলন বৃষ্টিপাত হয়। পরিচলন বৃষ্টিপাত মানে সূর্যের তাপে জল বাষ্পীভূত হয় এবং এই বাষ্পীভূত জল হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে কি হয় বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। প্রত্যহ বিকেল 4টের দিকে এই বৃষ্টিপাত হয়ে থাকে বলে এই বৃষ্টিপাতকে কি বলা হয় 4 o'clock রেইন বলা হয়ে থাকে। কি বললাম প্রত্যহ বিকেল বেলা 4টের সময় এই বৃষ্টিপাত হয়ে থাকে বলে এই বৃষ্টিপাতের অপর নাম কি 4 o'clock রেইন। এখানে কি বলা হয় না নিরক্ষীয় অঞ্চলে কি রাত্রি শীতকাল। কারণ কি না প্রত্যহ বিকেল বেলা এখানে বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা সন্ধ্যে বা রাতের দিকে অনেকটা কমে যায়, যার জন্য কি হয় না রাতের বেলা এখানে কি হয় না শীত অনুভূত হয় বা ঠান্ডা অনুভূত হয়। এই জন্য বলা হয় নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তিক শীতকাল বা রাত্রি হচ্ছে কি শীতকাল। আর অর্থাৎ রাতের বেলা কি হয় তাপমাত্রা এখানে কমে যায়। তাহলে এগুলো গেল কি না নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের জলবায়ুগত বৈশিষ্ট্য। এখানে কি 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 উদ্ভিদ দেখা যায়, উদ্ভিদ গোষ্ঠী কি কি দেখা যায় না সারা বছর এখানে কি থাকে না প্রচন্ড কি থাকে তাপমাত্রা থাকে, তার সঙ্গে প্রচন্ড আর্দ্রতা এবং বৃষ্টিপাত থাকে। তাই তো এই অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, একটাই ঋতু থাকে সেটা উষ্ণ এবং আর্দ্র গ্রীষ্মকাল। তাই তো তো প্রচন্ড বৃষ্টিপাত এবং উষ্ণতার জন্য এখানে কি হয় প্রচুর গাছপালা জন্মায়। ঠিক আছে, প্রায় 2 বর্গ কিমি অঞ্চলের মধ্যে 300 প্রজাতির গাছ দেখা যায়। তো এখানে গাছগুলোর কি আছে কয়েকটা স্তর আছে। ঠিক আছে,
তো সর্বোচ্চ স্তরের যে গাছগুলো তাদের উচ্চতা প্রায় কত হয়, 60 মিটারের কাছাকাছি হয়। এবং এই গাছগুলোর উপরিভাগ কি হয়, একটার সঙ্গে একটা মেসেজের চাঁদোয়া সৃষ্টি করে এবং সূর্যের আলোটাকে এরা ভূপৃষ্ঠে পৌঁছাতে দেয় না। অপর বৈশিষ্ট্য কি, গাছের গোড়ায় কি দেখা যায়, অধিমূল দেখা যায়। তো অধিমূল কি করে না, ওই আর্দ্র ভিজে মাটিতে গাছগুলোকে কি করে, ধরে রাখতে কি করে, সাহায্য করে। দ্বিতীয় স্তরের গাছগুলো প্রায় 35 মিটার থেকে 40 মিটার উঁচু। তো এই গাছগুলো কি হয়, খুব লম্বা হয়ে থাকে এবং উপরের স্তরের গাছগুলোর তুলনায় পাতার আকৃতি অপেক্ষাকৃত কি হয়, চওড়া হয়। তো ব্রাজিলের কি হয়, প্রান্তীয় যে বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় যে বৃষ্টি অরণ্য, সেটা সেলভা নামে পরিচিত। সেলভা কথার অর্থ হচ্ছে চওড়া পাতার উদ্ভিদ বা গাছ। তো কি হয়, এখানে সূর্যালোকের পরিমাণ খুব কম, যেহেতু উপরের স্তর কি হচ্ছে, বেশিরভাগ উদ্ভিদ সূর্যালোকটাকে শোষণ করে নিচ্ছে, যার জন্য কি হচ্ছে, নিচের দিকে কি হচ্ছে না, সূর্যালোকের পরিমাণটা কমে যাচ্ছে। যার জন্য কি হয়, গাছের পাতাগুলো কি হয়, খুব চওড়া হয়, যাতে তারা কি হয়, কম পরিমাণ সূর্যের আলোটাকেও তারা ধরতে পারে। তার জন্য এদের পাতাগুলো কি হয়ে থাকে, চওড়া হয়ে থাকে। তাছাড়া কি দেখা যায়, বিভিন্ন বিরুৎ শ্রেণীর উদ্ভিদ দেখা যায়। বিরুৎ মানে যে সমস্ত গাছগুলো কম উচ্চতার হয়, কাণ্ড হচ্ছে নরম। তাছাড়া বিভিন্ন গাছের উপর পরজীবী উদ্ভিদ দেখা যায় বা পরগাছা উদ্ভিদ। বিভিন্ন যে বড় বড় গাছ আছে, সেই গাছের উপর বিভিন্ন ধরনের কি দেখা যায় না, শ্যাওলা, মস এবং ফার্ন গাছের উপর, এবং অর্কিড, এরা পরগাছা হিসাবে বড় গাছের কাণ্ড বা ডালেতে ঝুলে থাকে। ভূমিস্তরে কি দেখা যায় না, বিভিন্ন ধরনের তৃণ, গুল্ম এবং ফার্ন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই অরণ্য এতই গভীর যে বা দুর্ভেদ্য, এর মধ্যে দিয়ে কি পায়ে হেঁটে প্রবেশ করা যায়। জীবজগৎ কি দেখা যায় না, এই অরণ্য অঞ্চলে উদ্ভিদ জগতের মতো প্রাণী জগৎ যথেষ্ট কি বৈচিত্র্যপূর্ণ। কিছু কিছু প্রাণী আছে যারা তাদের সমস্ত জীবন কি করে না, উদ্ভিদদের উপরে এর অংশেই কি করে, এরা কাটিয়ে দেয়। তো এরা ভূমিভাগে কখনো নেমে আসে না। এদের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, যেমন পাখিগুলো আছে, বিভিন্ন ধরনের শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, ওরাংউটান আছে। তাছাড়া উড়ন্ত কাঠবেড়ালি, এরা কি করে না, উঁচু স্তরে বসবাস করে। এরা কখনো কি হয় না, নিচের স্তরে বা ভূমি স্তরে নেমে আসে। অপরদিকে নিচু স্তরে কোন কোন প্রাণী দেখা যায়, বিভিন্ন ধরনের শিকারী প্রাণী, যেমন কি দেখা যায়, বন্য শূকর দেখা যায়, চিতাবাঘ, বাঘ, অ্যানাকোন্ডা, সাপ, এই সমস্ত দেখা যায়। যে সমস্ত জলভূমি বা জলা জায়গাগুলোতে আছে, সেখানে কি দেখা যায়, অ্যানাকোন্ডা, সাপ, কুমির, ঠিক আছে, এই সমস্ত প্রাণীগুলো, জলহস্তী, এই সমস্ত প্রাণীগুলো বেশি পরিমাণে দেখা যায়। তো অর্থনৈতিক কার্যকলাপ, তো এই অঞ্চলটা কি হয়, বন, অরণ্য, ঘন বন। ওর জন্য এই অঞ্চলে কি নেই, মানুষ বসতি সেইভাবে নেই, অর্থাৎ লোকজন এখানে অনেক কম বসবাস করে। বিভিন্ন প্রকার উপজাতি লোকেরা, যেমন কি আফ্রিকাতে বসবাস করে পিগমি, আমাজনে রেড ইন্ডিয়ান, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সোমাং বা সেমাং উপজাতি লোকেরা বসবাস করে। এরা মূলত কি না, খাদ্য সংগ্রাহক। এরা বন থেকে বিভিন্ন পরিমাণে কি করে না, ফলমূল, গাছের শিকড় ইত্যাদি এরা সংগ্রহ করে আনে, এবং এরা বিভিন্ন ধরনের পশু শিকার করে, এবং জলাভূমি এবং আমাদের যে সমস্ত নদ নদী আছে সেখান থেকে মাছ শিকার করে। তো কিছু কিছু আদিবাসী বা অধিবাসী আছে যারা কি করে না, স্থানান্তর কৃষিকাজ করে। স্থানান্তর কৃষিকাজ মানে এক অঞ্চলে এরা পাহাড়ি অঞ্চলে কৃষিকাজ করে এবং গাছপালাগুলোকে কেটে দেয়, গাছপালাগুলোকে কেটে পুড়িয়ে যে ছাই উৎপন্ন হয়, সেই ছাইটা মাটির মধ্যে মিশে যায়, এবং সেই জমিতে এরা কি করে 2 থেকে 3 বছর কৃষিকাজ করে। তো ধীরে ধীরে কি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়ে গেলে তারা ওই স্থানটা পরিত্যাগ করে, আবার একটা নতুন স্থানকে তারা বেছে নেয়। সেখানে কি করে, বন জঙ্গল বা গাছপালাকে কেটে পুড়িয়ে ফেলে সেখানে আবার কি করে না, কৃষিকাজ করে। একে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ বলা হয়। কারণ এরা বারবার কি করে স্থানান্তর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে কি করে, তাদের কৃষি জমির পরিবর্তন করে
তাই একে কি বলা হয় থাকে স্থানান্তর কৃষি বলা হয় থাকে। তাছাড়া কি দেখা যায় নিবিড় কৃষি। তো দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এখানে জনসংখ্যা অত্যন্ত বেশি, তো এখানে মানুষ কি করে ধান চাষ করে থাকে এবং নিবিড় পদ্ধতিতে, অর্থাৎ অত্যন্ত পরিশ্রম সাধ্যভাবে এরা কৃষিকাজ করে থাকে। মূলত জীবিকা নির্বাহের জন্য এই কৃষিকাজটা করা হয়ে থাকে, যার জন্য একে জীবিকা সত্তাভিত্তিক কৃষিও বলা হয়। না ইউরোপীয় উপনিবেশে থাকাকালীন যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা, আফ্রিকা এই সমস্ত দেশগুলো কি ছিল না ইউরোপীয়দের অধীনে ছিল, উপনিবেশ ছিল, তখন ইউরোপীয়রা এখানে কি করে না বাগিচা ফসলের প্রবর্তন করে, অর্থাৎ বাগিচা ফসলে চাষবাস শুরু করে। চা, কফি, রবার এই সমস্ত যে বাগিচা ফসলগুলো সেগুলো প্রায় 150 থেকে 200 বছর আগে এই দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত এবং আফ্রিকার বিভিন্ন দেশে বাগিচা ফসল হিসেবে চাষ হতে শুরু করে। তো আজ আমি তোমাদের কি বললাম না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা পড়ালাম, পরে আমি তোমাদেরকে যে বাকি জলবায়ু অঞ্চলগুলো আছে সেগুলো তোমাদের